ফিফা বিশ্বকাপের ড্র হয়ে গিয়েছে, ফুটবল জ্বরে আক্রান্ত হতে যাচ্ছে গোটা বিশ্ব। তবে তার আগে ক্রিকেট নিয়ে আমরা আসলে একটু থাকতে চাই। আরও একবার স্বাগত জানাচ্ছি এনিগমা টিভির আমাদের এই সাপ্তাহিক স্পোর্টস শোতে। এই স্পোর্টসে আপনাদের সাথে আছি আমি ফয়সাল তিতুমির এবং আমার সঙ্গে আছেন যথারীতি দুজন অতিথি, জাতীয় দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান। স্বাগত জানাচ্ছি রকিবুল ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এবং আমাদের সঙ্গে আছেন ড্যাশিং কায়সার। কায়সার ভাই, কি অবস্থা? জি, থ্যাংক ইউ। অলরাইট, আমরা আসলে যেহেতু ফুটবলের কথাটা বলতে হয়, কারণ এই সপ্তাহে আমরা জানি সবাই আসলে ফুটবল নিয়ে এত হিসেব নিকেশ করছিলাম, কে কোন গ্রুপে যাচ্ছে, ব্রাজিল আর্জেন্টিনার কি হচ্ছে। বাট দেশের ক্রিকেটে বিশেষ করে এখন ইন্টারন্যাশনাল হয়তো কিছু নেই, কিন্তু ঘরোয়া ক্রিকেটে অনেকগুলো ঘটনা ঘটছে। বিপিএল আমরা জানি রিসেন্টলি ড্রাফট হয়ে গিয়েছে, অকশন হয়ে গেছে অনেক বছর পর। তার আগে অবশ্য এখনকার আলোচনা হচ্ছে প্রথম বিভাগ ক্রিকেট নিয়ে, একটু সেটাতেই ফিরতে চাই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড চেষ্টা করছে প্রথম বিভাগ ক্রিকেট লিগ শুরু করার জন্য। রকিবুল হাসান অবশ্যই এটার সঙ্গে যুক্ত নানাভাবে বাংলাদেশ ক্রিকেটের সাথে, এবং সেখানে বিদ্রোহ করছে কিছু ক্লাব, এবং এটা নিয়ে খুব আলোচনা হচ্ছে যে শেষ পর্যন্ত লিগটা হবে কিনা এবং কটি ক্লাবকে নিয়ে হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলছে যে এটি সবশেষ কথা, যে তারা 20টি ক্লাবকে নিয়ে এটি শুরু করতে চায়, কিন্তু এখনও পর্যন্ত আসলে ফিউচারটা অনিশ্চিত। রকিবুল হাসান, আপনার কাছে আসলে এই পুরো বিষয়টা কি মনে হয়? দেখেন, এই পুরো বিষয়টা কিন্তু খুবই দুঃখজনক। এটা তো শুরু হয়েছে অনেক আগের থেকে, বাট এটাকে এতদিনে এটাকে সলভ করা উচিত ছিল, কোনো না কোনোভাবে সলভ হয়ে যাওয়া উচিত ছিল। বিকজ খেলা মাঠে থাকতে হবে। আর আমি যদি ক্রিকেটের লাভার হই, তো আমার তো একটা জায়গায় এসে থামতে হবে, কারণ আমি তো ওটাকে পছন্দ করি, আমি ওই খেলাকে পৃষ্ঠপোষকতা করতে চাই। একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে যেতে হবে কিছু না কিছুভাবে। তো এই জিনিসটা দেখেন লিঙ্গার হচ্ছে। এখানে এতগুলো প্লেয়ার খেলে, একটা ফার্স্ট ডিভিশন লিগ বলি বা সেকেন্ড ডিভিশন বা থার্ড ডিভিশন, কে কী বললো আমি জানি না, বাট এটা বলার অপেক্ষা রাখে না। এই ছেলেগুলো যারা খেলে, এইটাই কিন্তু পাইপলাইনের, আমাদের পাইপলাইন তো আমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ যেটা হয় এজ গ্রুপের ওটা আছেই, বাট একটা মেজর কম্পিটিটিভ ক্রিকেট যেটা যদি বলি, তো এই ডোমেস্টিক ক্রিকেটে এই প্রিমিয়ার লিগ, ফার্স্ট ডিভিশন লিগ, এইগুলোকে চোখটা বেশি থাকে। আর এখানে সবগুলো প্লেয়ার যারা বাইরে থেকে একাডেমি থেকে আসে বিভিন্ন জেলার, তারা কিন্তু দে আই অন দিস, রাইট, কারণ এরপরে তারা প্রিমিয়ার লিগে যাবে, চোখে পড়ার দিকে যাবে। তো সেই জায়গায়, এবং একই সঙ্গে তারা কিন্তু এখান থেকে তারা একটা আয়ের উৎসও থাকে নিঃসন্দেহে। দ্য অ্যামাউন্ট মে নট বি ভেরি বিগ, বাট দ্য ফ্যাক্ট রিমেন্স, যেটা হলো যে তাদের তো অন্তত নিজের এই মধ্যবিত্ত সমাজে বাপ মা কতটুকু কী দিতে পারে। তো এক তো স্বপ্ন জাতীয় দলের পতাকা বুকে লাগাবো, 2 নম্বর স্বপ্ন যে আমার একটা ফিউচারে যদি আমি করতে পারি এখান থেকে। সবাই যে ন্যাশনাল টিমে খেলবে না, বা দেয়ার কুড বি কোচেস, দেয়ার কুড বি ট্রেনার্স, সবই হবে। বাট খেলাকে যদি কেউ আমরা ভালোবাসি, এটা আমি এক দ্বিধায় বলতে পারি, আমি আশা করব যে গুড সেন্স উইল প্রিভেইল। রাইট, বাংলাদেশ ক্রিকেট বোর্ডও সেটাই বলছে, তারা যে কোনো মূল্যে খেলাটা শুরু করতে চায়, এবং অনেকটা রকিবুল হাসান যেমন বললেন যে খেলাটা আসলে তারা মাঠে রাখতে চায়। কিন্তু অ্যাকচুয়ালি এখানে সংকটটা কোথায় কায়সার, একটু কি পরিষ্কার করা যায়? রকিবুল ভাইয়ের কথা ধরেই বলছি যে সমাধানটা করা উচিত ছিল, এবং সমাধানটা কারা করবেন? সমাধানটা করার যখনই কোনো একটা জিনিস দেখবেন যে আপনি একটা সমস্যা তৈরি হয়, তাহলে সমাধানের দায়িত্বে কাদের দায়িত্বটা বেশি? যারা কিন্তু আপনি ক্ষমতায় রয়েছেন, যারা কিন্তু চেয়ারে রয়েছেন। আর যারা বাইরে রয়েছেন তারা নিজেদেরকে একটু বঞ্চিত ভাবতেই পারেন এই ধরনের বিষয়। তো ক্ষমতায় যারা রয়েছেন, যারা দায়িত্বে রয়েছেন, তাদেরই উচিত এই সমস্যার সমাধানটা করাটা। বাট এটা করতে গিয়ে আপনি যখনই দেখবেন যে সেই সমাধান করতে গিয়ে আপনি এক ধরনের প্রভাব দেখানোর চেষ্টা করছেন, বা নিজেকে এক পক্ষ নিচ্ছেন, রাইট, একটু কারো পক্ষ নিচ্ছেন, অথবা নিজেকে একটু বড় মনে করছেন যে আমি বড় চেয়ারে বসে আছি, ঠিক আছে, তাহলে আমি যা বলবো সেরকমভাবে হবে। যে একটা এই যে কর্তৃত্ব পরায়ণ আচরণ যেটা রয়েছে না, সেটা যদি আপনি করতে চান, তখন দেখবেন যে আপনি নেগোসিয়েশনটা ঠিকমতো হয় না। আমার কাছে মনে হচ্ছে যে প্রবলেমটা তৈরি হয়েছে এখন, এটা দেখুন, আপনি যে 20টা ক্লাব খেলার কথা ছিল, এখানে খেলছে কতটা ক্লাব? 12টা ক্লাব, 8টা ক্লাব বাকি, ম্যাক্সিমাম ক্লাব কিন্তু খেলছে। জি, আমি সমস্যার সমাধান এভাবেই দেখতে চাই যে ম্যাক্সিমাম ক্লাব খেলছে, কয়েকটা ক্লাব খেলতে একটু আপনার মানে নারাজি রয়েছে। তার মানেটা কি? যে বেশিরভাগ দল কিন্তু আপনি পক্ষে রয়েছে। তাহলে যারা পক্ষে নেই, কম দল যারা, তাদেরকে আপনি মানিয়ে নেন, তাদেরকে আপনি সেরকমভাবে বলতে হবে, সেরকম তার কাছে যেতে হবে। কিন্তু আপনি যদি মনে করে থাকেন যে না, আমি ক্ষমতাবান, আমার কাছে কেউ যে আসবে সে আমার কাছে আসবে, আমি যাব না, সমস্যার সমাধান করার দায়িত্ব আমার না, যারা বঞ্চিত বা যারা খেলতে চাচ্ছে না তাদেরকে এগিয়ে আসতে হবে। তো এই যে দ্বিধা দ্বন্দ্ব এবং এই সার্বিক পরিস্থিতিটা তৈরি হয়েছে, আমি মনে করি যে একটা শব্দে যদি বলতে বলেন আমাকে, আমি বলবো যে ইগোইস্টিক।
আপনি এই নির্বাচনের আগেও তারা কিন্তু গলাগলি করে একসাথে ছিলেন, সব একজন আরেকজনের সমস্যার সমাধান করেছেন। right. এখন এই প্রবলেমটা তৈরি হয়েছে, তার অন্যতম কারণটা হলো যে আমার কাছে মনে হচ্ছে যে এই দ্বিধাদ্বন্দ্বের মূল কারণটা হলো একটা ইগো সমস্যা তৈরি হয়ে গিয়েছে, এবং এই ইগোস্টিক তার জিনিসটা মানে খুব সামান্য হয়তো ভুল বোঝাবুঝি আছে যেটা আলোচনার টেবিলেই সমাধান করা সম্ভব। অবশ্যই আমি মনে করি একদমই তাই, এবং এটাতে আসলে কায়সার ভাই যেটা পয়েন্ট আউট করলেন তাতে আসলে মূল ক্ষতিটা হচ্ছে দেশের ক্রিকেটের। এখানে কি আমি একটা জিনিস যোগ করতে পারি তাছাড়া কথার সাথে, এখানে কিন্তু একটা ফাইন্যান্সের ব্যাপারটা চলে আসছে। আমি একটা উদাহরণ দিই, আজকে আবনি এবং মোহামেডান ফুটবলে দের স্ট্রাগলিং, আপনি দেখেন কেন স্ট্রাগল করতে হয়, দেব ওপেন ইট আপ যে পরিমাণ টাকা আমাদেরকে জোগাড় করতে হয়, ইকোনমিক কন্ডিশন দেশের, এটা সব কিছু মিলায় যে ওই পরিমাণ ফাইন্যান্স অগমেন্ট করা এই করা, সেখানে তারা একটা পাচ্ছে, কারণ অনেকগুলো খেলা খেলতে হয়। এইখানেও কিন্তু বড় একটা অর্থের স্যাপার থাকে, সেটা তো নিশ্চয়ই। এখানে যখন নাকি যেটা আমরা আলাপ করতেছিলাম যে বসে গুড সেল শুড প্রিভেইল, প্লেয়ারদেরকে প্রতিনিধি এখন কোয়াব আছে, ডেকে যে প্লেয়ারটা হয়তো 20 লাখ টাকা পেত তাকে বলতে হবে দ্য সিনারিও ইজ দিস, তুমি ওখান থেকে কিছু ছাড়ো, এবং ওটার একটা যেরকম নাকি টাইপিএলে এগ্রিমেন্ট করা হয় প্লেয়ারদের যে তুমি এই পাবা, এবং ওটার কবে সাইনিংয়ে কত টাকা পাবে, ওটা যদি ইনশোর করা যায় আমার মনে হয় এই জিনিসটাকে এটাকেও অ্যাড করা যেতে পারে। ঠিক না, অর্থাৎ যে কোনো সমস্যার সমাধান আছে, খেলা বন্ধ হওয়া কোনো সমাধান নয়। এক্স্যাক্টলি, আমরা এই বিষয়টাতে অন্তত একমত হয়েছি, কিন্তু একই সঙ্গে মানে আমরা একটা অপ্রিয় টপিক দিয়ে শুরু করেছি, তবে সামনে বিপিএল আসছে, শেষ পর্যন্ত 6টা দল হয়েছে, প্লেয়ার অকশন হয়ে গেছে, কিন্তু এখনো ফিক্সচার হয়নি। আর রকিবুল হাসান, কি মনে হচ্ছে এটা নিয়ে একটা শঙ্কা এখনো কি থেকে গেছে কিনা? হয়ে গেছে 26 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। আমি তো টেকনিক্যাল কমিটিতে আছি, কাজে ফিক্সচার হয়ে গেছে, এদিক ওদিক দোদুল্যমান এখন একটা স্থিতি অবস্থা আসছে, বাট একটা কনসার্ন আমি যাই না, কায়সারা বলতে পারবে আর তুমিও বলতে পারবা, বিকজ দে ডিগ আউট নিউজ, বাট এটা কিন্তু একটা ভয়ের ব্যাপার যে যখন টিম নাকি একটা টিম, সে এখনও তারা বলেছে আমরা কি খেলতে পারবো কিনা, আমাদের সমস্যা আছে, এই আছে, বাট আমি আশা করি সেটাও থাকবে না, না থাকলে ওটার আছে, ওটার রেমেডিও আছে, বাট কেন হবে এটা? রাইট, আমি কেন হবে এটা এখন একটা আর কতদিন আছে? উই হ্যাভ টু টেক অফ নাও, উই হ্যাভ অলরেডি টেকেন অফ, আমরা সব কিছু ঠিক করে ফেলছি, উইল অনলি মিট উইথ দ্য টিমস, সব কিছু টিমের সাথে আমরা বসবো, ডেটও ঠিক করে রাখছি কোথায় বসবো, বিকজ ইটস এ কাস্টমারি থিং, যে ফ্রম টেকনিক্যাল কমিটি থেকে আসে এটা, ইউ কল অল দ্য টিমস, ক্যাপ্টেন, কোচ, ম্যানেজার্স, টক অ্যাবাউট দ্য প্লেয়িং কন্ডিশন, ইউ ডিসকাস অন দ্য কোড অফ কন্ডাক্ট অ্যান্ড গিভ দেম দি হাইপ অফ দ্যাট হোল থিং টিমের মধ্যে এই করে। তো সেই জায়গায় আমি মনে করি যে আমরা আছি জায়গা মতো, বাট মার্কেটিংটা আমার মনে হয় ইন্ডিভিজুয়ালি টিমগুলো ওরকমভাবে হচ্ছে না, কয়েকটা টিম হয়তো করছেন দেখতে পাচ্ছি ইন্ডিয়াতে, সেটা হবে আবার এটা যখন শুরু হবে। এবং এবার একটা জিনিস, এবার কিন্তু সময় কমে গেছে, আপনি আরও বেশি টিম থাকলে বেশি সময় থাকতে পারত, খেলা হবে, এবং আমার বিশ্বাস, এবং আমরা এটা ক্রিকেট বোর্ড, আমরা বলতে আমি টেকনিক্যাল সাইডটা বলতে পারি, বাট আমি অ্যান্টি কারাপশন বা ইন্টিগ্রিটির কথা তো আমি বলতে পারবো না, বাট ইন্টিগ্রিটি আসপেক্টটাকে কিন্তু খুব সিরিয়াসলি এবার করা হবে, যেই জিনিসগুলি আমরা বলে দিব প্লেয়ারদেরকে, অ্যালার্ট করে দেবো আর কি তাদেরকে, বিকজ উই হ্যাভ টু, তাদের সঙ্গে তো আমাদের সহায়ক ভূমিকা রাখতে হবে, ক্রিকেট বোর্ডে, গভর্নিং কাউন্সিল বলি, যাই বলি, টু হেল্প দেম সো দ্যাট দে ডোন্ট ফল ইন্টু এ ট্র্যাপ। এটার একটা সাইড। 2 নম্বর হলো কথা হচ্ছে যে ফাইন্যান্সিয়াল যাতে সিকিউর থাকে প্লেয়ারদের, সেই জিনিসটাও এইবার তো মোটামুটি স্যার 2 কোটি টাকা করে তো রাখা হয়েছে, প্লাস ব্যাংক গ্যারান্টি এখানে, যেটা বিসিবি ওটাকেই করবে, এই জিনিসগুলো হয়েছে। আশা করবো যে ওগুলো এফেক্টিভলি যেন থাকে, এবং কেউ যেন ডিফল্টার না হয় এখানে। না, রাইট, সেটা তো হওয়া উচিত। এই বিষয়টা নিয়ে আলোচনাই হওয়া উচিত না, খেলোয়াড়দের দানা পাওনা নিয়ে এখনো স্টিল বিপিএল আসলে সেটাই হয়। বাট এমএম কায়সার, যেটা রকিবুল হাসানও বলছিলেন, আমারও একই প্রশ্ন, কোনো কিছু ভেতরে কনসার্ন আছে কিনা, এখনো টেনশন আছে কিনা? বিপিএল নিয়ে কথা বলার আগে আমি আরেকটা বিষয় একটু যোগ করতে চাই, যে বিষয়টা নিয়ে আমরা বলছিলাম যে আপনার ক্রিকেট লিগ যে আটকে যাওয়ার কারণে ক্ষতি কিন্তু হচ্ছে আলটিমেটলি ক্রিকেটাররা, রাইট? হয় না, আপনি দেখবেন যে যখনই একটা দাম্পত্য জীবনে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এক ধরনের বা অভিভাবকের মধ্যে এক ধরনের জটিলতা তৈরি হলে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হয় কিন্তু বাসার বাচ্চারা। ঠিক একই রকমভাবে আমি মনে করি যে আপনি দুই পক্ষই, এই যে ক্রিকেট বোর্ডে যে দুই পক্ষ যারা রয়েছেন, যারা একসময় বন্ধু ছিলেন এখন তারা শত্রুর মতো অবস্থা দাঁড়িয়ে গিয়েছেন, তাদের মধ্যে এই গোষ্ঠীর কারণে সব ক্রিকেট বন্ধ রয়েছে, এবং এই কারণে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হচ্ছেন কিন্তু এই ক্রিকেটাররা। আপনি 12টা টিম যদি খেলে এবং 8টা টিমকে যদি আপনি বাদ দিয়ে দেন, 25 জন করে ধরেন একটা টিমের জন্য, তাহলে কিন্তু আপনি নিয়ারলি 200 জন ক্রিকেটারের ভাগ্য অনিশ্চিত হয়ে যাবে। তারা কি করবেন না করবেন, কিভাবে সামনে বাড়বেন, সেটা এক ধরনের অনিশ্চয়তা চলে আসে। আপনি এই অনিশ্চয়তা ক্রিকেটাররা কেন থাকবেন? তারা শুধুমাত্র তাদের ক্রিকেট নিয়ে চিন্তা করবেন, কিন্তু তাদের আর্নিং নিয়ে তাদেরকে যেন চিন্তা না করতে হয়, এই বিষয়টা নিশ্চিত করতে হবে ক্রিকেট বোর্ডকে। বর্জনে কোনো কিছু অর্জন হয় না।
আপনি বর্জন যদি করতে চান তাহলে দেখবেন যে এই যারা খেলছেন তাদেরকে তো আপনি অসম্মানিত করছেন। তো পুরো বিষয়টা একটা রেসিপ্রোকাল আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে যদি হয় তাহলে আমার কাছে মনে হচ্ছে যে এই সমস্যার সমাধান করাটা খুব সহজ। আর ফিরে আপনার বিপিএল প্রসঙ্গে যেটি আপনি বলছিলেন যে বিপিএল তো দেখেন সেই শুরুর দিন থেকে আমরা একটা জিনিস চিন্তা করে আসছি যে বিপিএল বাংলাদেশের ব্র্যান্ড। আমি বেশি দূরে যাব না, গত বিপিএলের কথা যদি আপনি বলেন তাহলে সেই বিপিএলটা আমাদেরকে কি দিয়েছে? সেই বিপিএল আমাদেরকে দিয়েছে বদনাম। সেই বদনাম ঘোচানোর দায়টা আমি মনে করি যে এবারের বিপিএলের কিন্তু খুব ভালোভাবে একটা সুযোগটা রয়েছে। কারণ রকিল ভাই যেভাবে বলছিলেন যে এবার সংখ্যা কম, এই 6টা দলের মধ্যে একটা দুটো দলকে নিয়ে এখন পর্যন্ত একটু জটিলতা রয়েছে, কিন্তু কালকে রাত্রে বিসিবি একটা প্রেস রিলিজ দিয়েছে, সেখানে তারা বলে দিয়েছে যে চট্টগ্রাম দলটাকে নিয়ে সেরকমভাবে জটিলতা নেই। তারা যে ফাইন্যান্স তাদের কাছ থেকে ক্রিকেট বোর্ড পাওয়ার কথা ছিল সেটা তারা পেয়েছে, অগ্রিম ফাইন্যান্স সেটা ক্রিকেট বোর্ড পেয়েছে। কিন্তু আমার এখানে একটা প্রশ্ন রয়েছে, সেটি হলো যে আপনি 2 কোটি টাকার ব্যাক গ্যারান্টি দিয়ে আপনি অনেক মিনিমাম একটা গ্যারান্টি হয়ে যায়। আমি মনে করি যে যখনই একটা ফ্র্যাঞ্চাইজি আপনার ক্রিকেট লিগ করতে চাইবে নিশ্চয়ই তাদের কাছে এত কম টাকা নিয়ে তারা মাঠে নামবে না, আর একটু বেশি টাকা নিয়ে তাদের মাঠে নামতে হবে এবং গ্যারান্টি যখন হবে সেই গ্যারান্টির পরিমাণটা আপনাকে বাড়াতে হবে। কিন্তু কাসির ভাই এখানে আসলে যেটা হয় এটা আপনিও জানেন যে ক্লাবগুলো মানে বা ফ্র্যাঞ্চাইজিগুলো টাকা থাকলেও তারা এই ব্যাংক গ্যারান্টি দিতে সেই গড়িমসিটা করে, আসলে অন্য জায়গায় হয়তো খরচ করছে কিন্তু না, তারা ব্যাংক গ্যারান্টি আসলে দিতে চায় না, আগ্রহী না। বাট ব্যাংক গ্যারান্টিটা আমি মনে করি যে এটা অনেক বড় নিশ্চয়তার একটা বিষয়। কারণটা হলো যে যখনই আপনি দেখবেন যে ক্রিকেটারকে আপনি 1 কোটি 10 লাখ টাকা দিয়ে নিয়েছেন তাকে যদি আপনি টাকা না দেন তখন ক্রিকেট বোর্ডের কাছে কিন্তু দায়টা চলে যায় যে তার টাকাটা শোধ করার জন্য। ব্যাংক গ্যারান্টি থাকলে ক্রিকেট বোর্ড সেখান থেকে কেটে নিয়ে দিয়ে দিতে পারে। ইটস ভেরি ইজি। সো আপনি 4.5 কোটি টাকা দিয়ে খরচ করছেন ক্রিকেটারদের পিছনে নিলামে, 4.5 কোটি টাকা দিয়ে কিনছেন, আর ব্যাংক গ্যারান্টি দিচ্ছেন আপনি 2 কোটি টাকা। যদি আপনি 4.5 কোটি টাকা না দেন 2 কোটি টাকা দেন, তার মানেটা কি? আপনি 2.5 কোটি টাকা কিন্তু আপনার এমনি রয়েই গেল, বা আপনি না দিয়ে চলে যেতে পারেন। সো এই বিষয়টা কিন্তু একটা নিশ্চয়তা করা উচিত এবং আমার কাছে মনে হচ্ছে যে সব কিছুই একটু আগে থেকে করলে বেশ ভালো হয়। আপনি এই বিপিএল এর নিলাম পিছিয়েছে 3বার পেছনের পর তারপর শুরু হয়েছে। আপনি এই অনিশ্চয়তা কেন থাকবে? একটা সার্টেন একটা ডেটে শুরু হবে এবং সবসময় সেটা যদি থাকে তাহলে দেখবেন যে আপনি কোনো প্রবলেম হয় না। ঠিক যেমনভাবে আপনি আইপিএল কিন্তু একটা নির্দিষ্ট সময় রয়েছে, একটা টাইম স্লট রয়েছে, সেই স্লট অনুযায়ী শুরু হয়। হ্যাঁ, আপনি বলতে পারেন যে বাংলাদেশের যেহেতু বাংলাদেশের সেরকমভাবে ইন্টারন্যাশনাল ক্রিকেটে সেরকমভাবে প্রভাব নেই দেখে তারা একটা নির্দিষ্ট যে সময়টা খেলা থাকে না ইন্টারন্যাশনালি, সেই সময় স্লটটা তারা বের করে। সেটাও আমি মনে করি যে একটু আগে থেকে সিদ্ধান্ত নেওয়া উচিত, 1 মাস আগে থেকে না, 2 মাস আগে থেকে না। ইট ইজ ভেরি ডিফিকাল্ট। আপনি দেখেন এইবারও আরো 3টা ফ্র্যাঞ্চাইজি লিগ মোটামুটি কাছাকাছি সময় চলবে, বিগ ব্যাশ, বাট স্টিল আমার মনে হয় যে একটা তো আমরা স্টিক থাকতেই পারি, কারণ এই খেলাগুলো চলতেই থাকবে, তার মধ্যে দিয়ে আসলে এটা আপনাকে এই বাস্তবতা প্রত্যেকবার বিপিএল আসলে বিপিএল এর মনে আছে এবার কি হবে, কখন হবে, কি হবে, এই টেনশনটা সব সময় থাকতে থাকে। রাইট, এবং এই অনিশ্চয়তা আমি মনে করি যে কাটিয়াটা উচিত। কারণটা হলো যে তাহলে সবচেয়ে বড় স্টেক হোল্ডার যারা ক্রিকেটাররা তারাও তখন শুধুমাত্র ক্রিকেট নিয়ে চিন্তা করবেন, মনে করবেন না যে না আমরা বোধহয় বিপিএল থেকে এবার কামাতে পারবো না। তবে আমি আসলে রকুল ভাইয়ের সঙ্গে একমত যে একবার হয়তো বা খেলা শুরু হলে মাঠের খেলা, এবং এবার বিপিএল যেভাবে করা হয়েছে ঢাকার বাইরে থেকে শুরু হবে এবং ট্রাভেলও খুব কম, আসলে একবার করে চিটাগং সিলেট হয়ে ঢাকায় চলে আসবে টিমগুলো। সো ইটস এ গুড থিং যে যদি ক্রিকেটটা ঠিকঠাক হয়, উইকেট, এবং সেটা নিয়ে আসলে আলোচনা তো থাকবেই। 3 রকম উইকেটের আসলে আমরা দেখি বাংলাদেশ, এবং মিরপুরের উইকেট নিয়ে সবসময় বেশি আলোচনা হয়। রকিবুল হাসান কি এক্সপেক্ট করছেন এবারে? আমার মনে হয় এবার উইকেটগুলো ভালো হবে। সিলেট ইজ এ গুড উইকেট, আগেও ছিল এখনও আছে। চিটাগং অ্যাজ ইউজুয়াল গুড উইকেট। ঢাকা নিয়ে আমাদের সবসময় শঙ্কা থাকে, বাট ঢাকাকে আমরা যেটা আইল্যান্ড সিরিজে যেটা করেছিল, যেটা একটা কালো মাটি দিয়ে, সো আই ডোন্ট নো ওয়েদার দ্যাট ওয়াজ ডক্টর অর নট, বা ওইভাবে করা হয়েছে কিনা তাদেরকে একটু স্পিনে করার জন্য। বাট অল সাইড এটা উইকেট উইল বি গুড। এবার ঢাকার উইকেটটাও আমরা দের শুড বি রানস, মানুষ রান দেখতে আসে ভাই এখানে, উইকেট পড়া দেখতে আসে না। এটা 4 ছক্কার খেলা, তাই না? অ্যাট লিস্ট একটু কিছু তো থাকতে হবে ব্যাটিং বোলিং দুইটা সাইডের জন্য। রাইট, আমরা আসলে এর মধ্যে আরেকটা খবর আছে একটু সেটাতে এবার নজর দেবো। এমএম কাছে আপনার কাছে যাই, বাংলাদেশের 7 জন ক্রিকেটার আছেন আইপিএল আর অকশনে, এবং মজার ব্যাপার হচ্ছে 7 জনই মূলত বোলার। আমাদের 5 জন পেসার আছেন, রিশাদ আছেন, মুস্তাফিজ তো থাকেনি বরাবরের মতো, রাকিবুল খুবই সারপ্রাইজিংলি কল আছে তিনি। বাট কি মনে হয় আইপিএলে বাংলাদেশি আবারও দেখা যাবে কিনা? সাকিব আল হাসান নেই, দীর্ঘ সময় তিনি সার্ভিস দিয়েছেন আইপিএলে একজনের বাংলাদেশি হিসেবে, মুস্তাফিজ ছিলেন, বাট এরকমও গিয়েছে 2-1বার কোনো বাংলাদেশি ছিলেন না। এবার আসলে কি এক্সপেক্ট করছেন? একটা বিষয় নিশ্চিত যে সাকিব আল হাসানের আইপিএল ক্যারিয়ার হ্যাজ বিন এন্ডেড আপ, এতে কোনো সন্দেহ নেই। এবং তার যে বয়স, তার ফিটনেস এবং তার যে এই মুহূর্তে তার পারফরমেন্স, আপনি দেখুন আইটিএস এ যেখানে খেলছেন সেখানেও তার পারফরমেন্স যে খুব রেগুলার তিনি
মানে চান্স পাচ্ছেন না রাইট, squad-এ। খুব একটা যে পারফরম্যান্স ভালো তার তা মানে তিনি কিন্তু না। পিএসএল ও প্রবাবলি সাকিব আল হাসানের থাকার সম্ভাবনা এটা দূরের বিষয়, আমি জানি না ঠিক পিএসএল এর কি হবে সেটা পরের বিষয়, বাট আইপিএল এ তিনি থাকছেন না, এবার তো থাকছেন না যেহেতু নিলামে তার নামই নেই, বাট তার ক্যারিয়ার এখানে আর নেই, এটা আমরা ধরে নিতে পারি। আর যে বাকি 7 জন রয়েছেন সেই 7 জনের মধ্যে যদি আপনি বাস্তবতার কথা বলেন তাহলে আমার কাছে মনে হচ্ছে যে এখানে মুস্তাফিজ ছাড়া বাদ বাকিদের হ্যাজ নো চান্সেস। রিশাদের যে বোলিং, রিশাদের মতো বোলার কিন্তু আপনার আইপিএলে প্রচুর রয়েছেন, এক। আর নাম্বার 2 হলো আপনি একটা জিনিস দেখবেন যে আইপিএলে কিন্তু ভারতীয়রা তাদের খেলোয়াড়দেরকে সবচেয়ে বেশি প্রায়োরিটাইজ করে, কিন্তু আপনি সবচেয়ে বেশি অগ্রাধিকার তাদেরকে দেয়, সুযোগটা তাদেরকে দেয়, এবং এটাই আমি মনে করি যে কোনো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের এইটাই হওয়া উচিত। এই কারণে আপনি দেখবেন যে টি-20-তে তাদের সেখান থেকে আপনার বিরাট কোহলি চলে গিয়েছেন, সেখানে রোহিত শর্মা নেই, বাট তারপরেও টি-20-তে এখন পর্যন্ত আনবিটেবল দল হিসেবে পরিণত হয়েছে ভারত। কারণটা হলো যে প্রত্যেক বছরই তাদের আইপিএল থেকে অন্তত 4-5 জন করে ক্রিকেটার উঠে আসছেন যারা ন্যাশনাল টিমে যারা ন্যাশনাল মুহূর্তেই খেলার মতো, যারা ন্যাশনাল টিমে যে কোনো মুহূর্তে খেলার মতো রয়েছেন। রিঙ্কু দাসের মতো লোক আপনি ক্রিকেটার আপনি এখন রেগুলার চান্স কিষানও তাই একই অবস্থা। সবকিছু মিলে একটা মানে বড় ধরনের একটা যে প্ল্যান যেটা করতে হয় যে ফ্র্যাঞ্চাইজি লিগকে নিয়ে, সেটা ভারত করছে। আমি মনে করি না যে মুস্তাফিজ ছাড়া বাদ বাকি কারো একটা সুযোগ রয়েছে এখানে। আর রকিবুলের কথা যেটা বলছিলেন, তার নামটা এসেছে মূলত আপনি যেহেতু তিনি ওই যে জুনিয়র ক্রিকেটে কিছুদিন আগে ভালো পারফরমেন্স করেছিলেন, সেখান থেকে খুব সম্ভবত তার নামটা তার এজেন্ট এখানে পাঠিয়েছেন এবং সেই নামটা এখন পর্যন্ত রয়েছে। বাট আমি জানি না যে নিলামে আসলে আদৌ উঠবে কিনা, রাইট। একই লিস্ট যেটা করা হয়েছে এখান থেকে 1355 জন ছিল, সেখান থেকে 350 জনকে নেওয়া হয়েছে, এবং স্লট আসলে খুবই কম, মাত্র 31টা স্লট আছে ফরেন ক্রিকেটারদের জন্য, এবং সেখানে বাংলাদেশের কাসিম মুস্তাফিজের কথা বলেছেন, এবং প্রবাবলি কলকাতার একটা ভালো অপরচুনিটি থাকবে সেখানে, বিকজ কলকাতার পার্স অনেক বেশি এবং তাদের আসলে কোনো বাইরের ফরেন পেস বোলার নেই। কিন্তু যেটা কায়সার ভাই বললেন, আমিও দিয়েছিলাম, দলগুলো বিশেষ করে পেস বোলারের ক্ষেত্রে তারা অনেক বেশি লোকাল ক্রিকেটারদেরই আসলে গুরুত্বটা দিয়ে থাকেন। সেক্ষেত্রে এই জিনিসটা কিভাবে দেখেন রকিবুল হাসান? আপনি একটু আগে বলছিলেন বিপিএল এ মানেই বা টি-20 মানে একটু ব্যাটসম্যানদের খেলা, চার সেখানে বাংলাদেশের একটা বিদেশি লিগে 7 জনের প্লেয়ারের সবাই আমাদের বোলার, এটা কি আমাদের ব্যাটিং এর দিক থেকে একটা দুর্বলতার দিক থেকে কি প্রকাশ পায় এটাতে? দেখেন, যে কোনো টিম আপনি করেন তার প্রথম ধাপ হলো আপনার ইউ মাস্ট হ্যাভ এ গুড প্ল্যানিং টিম। আপনার রিসার্চ সেল নাই আমাদের দেশে। আপনি আইপিএল যদি ঘাটতে যান, প্রত্যেকটা টিমের দেখবেন ফুল ফ্লেজের অফিস আছে, এবং সেখানে তারা ফুল টাইম সারা বছর একদম ওরা চোখ রাখে, স্কাউট এজেন্ট সবাই কাজ করছে, চোখ রাখে দুনিয়ার কোথায় কোথায় কোন প্লেয়ারটা কোন লেগ স্পিনার ভালো করতেছে, অফ স্পিনার কি রাখে। তো আমাদের ওটা এখনো গড়ে ওঠে নাই ওই দিন। এবার যেটা স্টার্ট হয়েছে, যেটা হয়তো আসবে, এটা তখনই হবে যখন আপনার ইমাজিনেটিভ স্পন্সররা আসবে, ওনাররা আসবে, এবং তাদের সঙ্গে ভালো টেকনোক্রেটস থাকবে, ক্রিকেটীয় টেকনোক্রেটস, যারা ক্রিকেটের একটা টিম করতে গেলে আমার তো সব ব্যাটসম্যান নিয়ে আমি টিম করবো না, সব বোলার নিয়ে করবো না। সো আই মাস্ট হ্যাভ এ টিম উইথ ব্যালেন্স। আমার বোলার থাকতে হবে, কারণ খেলাটা তো বিশ্ববারের খেলা। সো আই ডোন্ট নিড 7 ব্যাটসম্যান, আই নিড 6 ব্যাটসম্যান। উইকেট কিপার যে থাকবে, ই ক্যান চিপ ইন অ্যাজ এ, বাট বোলিং ডিপার্টমেন্টটাকেও যে খুব বেশি প্রাধান্য দেয় না, তারা চিন্তা করে যে কোনো রকম রান কম দেওয়ার মতন বোলার কে আছে। আর আজকাল সবগুলো যেটা কাসার যেটা বললেন, উইচ ইজ ভেরি ট্রু। আপনি রিশাদের কথা নিয়ে আলাপ করছেন, আজকাল দুনিয়াতে দেখবেন সব কয়টা আইপিএল টিম বা বিগ বিএস বলেনি বলে প্রথম সিলেকশন ওরা খোঁজে লেগ স্পিনার কি আছে ওয়ার্ল্ডে, কারা ভালো করতেছে। টি-20-তে এখন লেগ স্পিনারকে বলা হয় এই যে উইকেট টেকিং বোলার। আর ক্রিকেটে যেটা আমার অভিজ্ঞতা থেকে আমি জানি, দ্য মোর উইকেটস ইউ ক্যান টেক, ইউ ক্যান পুট দ্য প্রেশার অন ইউর অপোনেন্ট সাইড, একদমই উইকেট, এবং সে যদি কিছু খরচও হয় লেগ স্পিনারে, তারপরও যদি আপনি, তো ওই জন্য এরকম জিনিসগুলো ভাবা চিন্তা করা, এটা কিন্তু সব টেকনিক্যাল কমিটি যেটা থাকবে সে আইপিএলে থাকে, এবং আমাদের দেশে সেরকম আছে। আমাদের কোচরা, সাবেক কোচরা, বড় বড় ক্লাবের কোচরা তারা আসছেন, বাট এখনও যে লং ওয়ে টু গো। তারপরও এটার সঙ্গে অ্যাড হয়ে যায় এলো ফিনান্সটা, কত টাকা খরচ করতে পারবে একটা মালিক, সেটাও দেখতে হয় এখানে। এখন একটা সুবিধা আসবে, তারা একটা গেট মানি পাবে, 30% বোধ হয় ভাগ হবে 2 টিমের মধ্যে, প্রত্যেকটা তাদের খেলার মধ্যে, সেখান থেকে। তো এটা স্টার্ট এখান থেকে। বাট অ্যাকচুয়ালি যে কথাটা আমরা আলাপ করছিলাম, একটা টিমকে চালাতে হলে আমি দেখছি হিসাব করে আপনার 30 থেকে 35 কোটি টাকা লাগবে। প্লেয়ারের পেমেন্ট থেকে আরম্ভ করে হোটেল অ্যাকোমোডেশন, ডেলি অ্যালাওয়ান্স, ট্রান্সপোর্টেশন, প্রমোশনাল অ্যাক্টিভিটি, সব কিছু মিলে এই করা। এখন চিরং টিম যেরকম এবারে হয়েছে, এবং নো স্টার্স, ওরকম সুপারস্টার বা ওরকম কিছু নাই। আই ডোন্ট নো দেয়ার বাজেট,
বাট অ্যাপারেন্টলি যেটা কাগজে কলমে আমরা দেখতে পাচ্ছি, অন ফিনান্সিয়াল সাইড দে আর দ্য উইকার সাইড, নট লাইক দি রংপুর রাইডার্স বা অন্য Or যারা আছে, Dhaka or yeah. ঢাকা। তো এই জিনিসগুলো ম্যাটার করে। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনাকে কিন্তু ওই ফুল ফ্লেজেড ইস্যুতে এখন নাই, বাট এই 5 বছরের মালিকানা যে দেওয়াটা হয়েছে ক্রিকেট বোর্ড, ধন্যবাদ দেবে ক্রিকেট বোর্ডকে, তারা মালিকানাটা দিয়ে দিয়েছেন যে আপনারা নাও ইউ ব্র্যান্ড একটু লঙ্গার চিন্তা আমরা করছি, চিন্তা করতে বড় পারবে, সময়টা, তারা right? চিন্তা করতে পারবে। তবে একটা জিনিস ভালো হলো, রকিবুল হাসান ভাইয়ের সাথে কথা বলে যেটা মনে হচ্ছে কাছে, তার কিন্তু হোমওয়ার্ক করা আছে মোটামুটি টিমের, হ্যাঁ কয় টাকা লাগে কি হবে সামনে। যেহেতু টেকনিক্যাল কমিটির লোক তো উনি, এই কারণে আর লম্বা সময় ধরে বিপিএল এর সাথে রয়েছেন, শুধু right. বিপিএল না বাংলাদেশ ক্রিকেটের সাথে লম্বা সময় ধরে রয়েছেন তিনি। ওকে, আমরা একেবারে শেষ দিকে চলে এসেছি, একটু অন্য টপিকে যেতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেটে একটু আমরা যদি এখন জুনিয়র বা যুবদের থেকে যখন ন্যাশনাল টিমে যাই, ক্রিকেটারদের কি যেন হয়ে যায়, আমরা উই হ্যাভ এ চ্যাম্পিয়ন টিম আন্ডার 19 এবং এই কথাটা বলছি কারণ বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল আবারও এশিয়া কাপ খেলতে যাচ্ছে। এশিয়া কাপ টানা তৃতীয়বারের মতো জয়ের একটা হাতছানি আছে বাংলাদেশের সামনে এবং এই ক্রিকেটারদের উপর চোখ থাকবে কারণ তাদের অনেকেই বিপিএলও আছেন এবার। এবং কাছে যে প্রশ্নটা আসলে আমি করতে চাই যে আসলে আপনার কাছে কি মনে হয় এতদিন ধরে ক্রিকেটের সঙ্গে থেকে আমাদের এই ক্রিকেটারদের এই পারফরমেন্সটা জুনিয়র লেভেল থেকে ন্যাশনাল লেভেলে গেলে কি চেঞ্জ হয়ে যায় বা পড়তের দিকে চলে যায়, যেখানে অন্যদেরটা গ্রাফ উপরে যায় আমাদেরটা কেন নিচের দিকে যায়? ওয়াই? এটা শুধুমাত্র ক্রিকেটে না, আপনি যদি চিন্তা করে থাকেন দেখবেন যে আমরা যখন এই এরশাদ জামানার কথাই বলি, সেখানে ডানা এবং গথিয়া কাপ নামে একটা ফুটবল টুর্নামেন্ট আমরা জিতে এসেছিলাম খুব সম্ভবত স্ক্যান্ডিনেভিয়ান একটা দেশ থেকে, সুইডেন থেকে। সেখানে আপনি বখতিয়ার রানা এবং আরও কয়েকজন ফুটবলার সেখানে আপনার অন্তত একটা ম্যাচে 8টা-9টা করে গোল করেছিলেন এবং বাংলাদেশ নিয়ারলি প্রায় প্রত্যেকটা ম্যাচে 13-14 গোল করে জিতেছিল এবং তাদেরকে ঢাকা এয়ারপোর্টে তাদেরকে কিন্তু সম্বর্ধনা দেওয়া হয়েছিল। তখন আমরা ভেবেছিলাম যে বাংলাদেশ বোধহয় বিশ্বকাপে খেলতে শুরু করে দিবে ফুটবলে, অথচ সেই সমস্যাটা মূল কারণটা হলো যে আমরা সেটা বয়সভিত্তিক একটা টুর্নামেন্ট ছিল, সেই বয়সভিত্তিক টুর্নামেন্টে আমরা খেলতে গিয়েছিলাম কিন্তু আপনার 24-25 বছর বয়সী ছেলেদেরকে নিয়ে। দ্যাট ওয়াজ এ জাম্বুরি অ্যাকচুয়ালি, ওই যে খেলে না সারা পৃথিবী থেকে আসে জাম্বুরি, সবাই মিলে স্কাউটে জাম্বুরি হয়, হ্যাঁ স্কাউটে জাম্বুরি সবাইকে নিয়ে আসে। সেখানে আপনি বাচ্চাদের সাথে আপনি একটু বয়স্ক ক্রিকেটারদেরকে আমরা ফুটবলারদেরকে আমরা পাঠিয়ে দিয়েছিলাম। একই রকম ভাবে কিন্তু আমি শুধুমাত্র ফুটবলার জন্য বলছি না, আপনি একইভাবে কিন্তু আপনি হকিতেও দেখুন, আমরা এই যে কিছুদিন আগে চ্যালেঞ্জার্স কাপ জিতলাম একটা, যে সেখানে আমরা চ্যাম্পিয়ন হলাম, যে আপনার বিশ্বকাপ বাছাইতে যুব বিশ্বকাপের মধ্যে আপনার 17 থেকে 25-এর মধ্যে যারা থাকবেন সেখানে একটা টুর্নামেন্ট হয়েছিল, সেখানে আমরা চ্যাম্পিয়নও হয়েছি এবং তাদেরকেও কিন্তু সম্বর্ধনা দেওয়া হয়েছে এবং প্রধান উপদেষ্টা পর্যন্ত একটা আপনার অভিনন্দন বাণী তাদেরকে দিয়েছে। সবকিছু মিলে আমরা ওই যুব পর্যায়ে ঠিক থাকি, তারপরে স্টেপটা আমরা পারি না। তার কারণটা হলো, আমি একটা জিনিস শুধু ব্যাখ্যা করব, আমরা প্রাইমারি লেভেলে ঠিক করি কিন্তু আপনি যখনই একটু সেকেন্ডারি লেভেলে যেতে চাইবেন তো সেখানের পদক্ষেপটার জন্য একটু আপনাকে চিন্তা ভাবনা করতে হবে এবং আরও একটু আপনাকে রিফাইন্ড হতে হবে। তো আমরা সেই রিফাইন্ডটা হতে পারি না দেখেই আমরা কিন্তু ওই প্রাইমারি লেভেলে ভালো করি, তারপরে হারিয়ে যাই। আর এখানে অবশ্যই আমার কাছে মনে হচ্ছে যে বয়সের একটা দোষ অবশ্যই রয়েছে। বয়সের দোষ বলতে আমি বলছি, আপনি আন্ডার 17-এ আপনি আন্ডার 17 খেলোয়াড়কে খেলাবেন, আন্ডার 15-এ আপনি আন্ডার 15-কে খেলাবেন, কিন্তু আন্ডার 17-এ যদি আপনি অনূর্ধ্ব 21-কে খেলিয়ে দেন তখন দেখবেন যে তিনি যখন আবার ওই অনূর্ধ্ব 25-এ যাবেন তখন পারবেন না তিনি, কারণ সেখানে যারা যায় তারা কিন্তু প্রস্তুত হয়ে যায়। আর বাংলাদেশের এই প্রবলেমটা হলো যে আমরা প্রাইমারি লেভেলে ভালো করি কিন্তু সেকেন্ডারি লেভেলে ভালো করার জন্য যে মাঝখানে যে আপনার উল্লম্ফনের জন্য যে প্রস্তুতির প্রয়োজন, যেরকম আরও নিজেকে একটু রিফাইন করা প্রয়োজন, আরও মডিফিকেশন প্রয়োজন, আমরা সেটা করি না দেখেই আমরা যখন ইন্টারন্যাশনাল ক্রিকেটে যাই বা সিনিয়রদের সাথে খেলতে যাই তখন আমরা সেই প্রাইমারি লেভেলে থাকি, যারা ইন্টারন্যাশনাল ক্রিকেটে আমাদের প্রতিপক্ষ থাকে তারা তখন সেই ডিগ্রি লেভেলে অথবা ওই MBA লেভেলে থাকে। সো পার্থক্যটা এই জায়গাটায়। সো এই বৈষম্যটা যতদিন না পর্যন্ত দূর করবেন আপনি এবং এই বাস্তবতার মধ্যে যতক্ষণ না পর্যন্ত আপনি আসবেন ততদিনই আপনি হয় প্রাইমারি লেভেলে ভালো করবেন বাট ইউ উইল বি ফেইলড ইন সেকেন্ডারি লেভেল। রকিবুল হাসান, কাসের ভাই যেটা বললেন একমত নাকি এখানে আসলে আপনি অন্য কিছু যোগ করতে চান? আমি একমত এবং আমি কিছু যোগ করে দিতে চাই। এখানে কিছু জিনিস আছে যেটা আপনি আপনার কাকে গ্র্যাজুয়েট করবেন, হুইচ প্লেয়ার ইজ গোয়িং টু গ্র্যাজুয়েট টু দ্য নেক্সট লেভেল, এইটাকে নির্ধারণ করা, এটাকে চেনা, ইট ইজ দ্য জব অফ দ্য প্ল্যানার্স, জব অফ দ্য সিলেকশন কমিটি, জব অফ দ্য ক্রিকেট অপারেশনস। সব প্লেয়ার তো বাংলাদেশ টিমে খেলবে না, আন্ডার 19 বলেন আর যেটাই বলেন, বাট আমি জানতে পারবো যে হি হ্যাজ দ্য তার স্কিল, তার ভিতরে ওই প্রতিভা, তো তাকে আপনি বলেন না গিভ এ ব্রেক ওয়েন ইজ দ্য রাইট টাইম। আপনি যদি তাকে বসাই রাখেন বয়সের ব্যাপারটা তো ইয়েস, আমরা শাক দিয়ে মাছ ঢাকতে চাই এবং একদম উইন করলাম, গোথে কাপ জিতে আসলাম, কত কিছু করলাম, ইউ বিকাম লুজার। বাট আলটিমেটলি আমার টিম থেকে ওই প্লেয়ারগুলিকে আমাকে শর্ট আউট করতে হবে যে কারা পোটেনশিয়াল, কারা ওই জায়গায় যাওয়ার মতন আছে। মেয়েকে টিম আজকে HP আছে,
এইচপি প্লেয়াররা কিন্তু ভালো করছে এবং করবেও, কারণ কি ওইখানে ছাকা হচ্ছে কিছু, ওইটাকে করে যদি আপনি তাদেরকে এক্সপোজারে নিতে হবে দেশের বাইরে। রাইট রাইট। ইন্ডিয়াতে দেখেন গুচি কাপ এটা খেলা হয়, এত টুর্নামেন্ট, স্টেট বড় দেশ অনেক। এবং এখন বেশিরভাগ সময় দেখেছি ইন্টারন্যাশনাল টুর্নামেন্টের সঙ্গে একই সাথে আন্ডার-19 খেলা হচ্ছে, মেয়েদের ক্রিকেট হচ্ছে, এই টিমের খেলা হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট। ওদের ডোমেস্টিক ক্রিকেট সার্কিট ইজ ভেরি বিগ। ওদের একটা প্লেয়ার কিন্তু টেস্ট ম্যাচ খেলার স্বপ্ন দেখবে, কিন্তু তার আগে ও রঞ্জি ট্রফির স্বপ্ন দেখে। এখন আমাদের অবকাঠামোরও প্রবলেম আছে নিঃসন্দেহে। ঘরোয়া ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উদ্যোগ নিয়েছে, ইটস এ ভেরি গুড উদ্যোগ, বাট এই ফ্র্যাঞ্চাইজিগুলিকে 6টা মাঠ দিয়ে দিতে হবে, দিয়ে দেওয়া উচিত। আমি মনে করি যে দিস গ্রাউন্ড ইজ ইয়োর্স, ইউ উইল হ্যাভ টু কন্ডিশন, তোমার এখানে একটা একাডেমি করতে হবে, এই 5 বছরে তুমি একটা একাডেমি করবা, করবা, তোমার এইখানে আমরা ম্যাচ দিব, বিপিএল দিব বা ন্যাশনাল লিগের ম্যাচ দিব, বা কোনো টিকিট করে যে খেলা দেখা যাবে, এবং তোমাকে অ্যাট লিস্ট একজন বা দুজন এরকম ক্রিকেটার নিয়ে আসতে হবে যারা বিপিএল এ খেলবে সেখানকার এলাকার। ওইভাবে কিন্তু ইন্ডিয়া যখন আইপিএল শুরু করে, ইট ওয়াজ ম্যান্ডেটরি আন্ডার-19 প্লেয়ার রাখতে হবে প্রত্যেক ইস্যুতে। পরে যখন দেখলো যে তাদের আন্ডার-19 রাখার বাধ্যবাধকতা এখন উইথড্র করা যেতে পারে, বিকজ ওই প্লেয়ারগুলো অলরেডি রঞ্জি ট্রফিতে অন্যান্য ইভেন্টে, এজ গ্রুপ ইভেন্টে এমনি ভালো করছে, আর দে হ্যাভ লট অফ রোল মডেলস। আপনি কয়টা স্টেডিয়ামে আপনি রেখেছেন যে এখানে সাকিব আল হাসান নেই আসলে? রকিব আল হাসান এই কথা সূত্র ধরেই মনে হচ্ছে যে যেহেতু সাকিব আল হাসানের প্রসঙ্গ উঠলো, তিনি সম্প্রতি এটাও বলেছেন যে তিনি আবারও আসলে অ্যাটলিস্ট তার প্ল্যান বলেছেন যে বাংলাদেশে এসে 3টা ফরম্যাটেই অ্যাটলিস্ট একটা করে ম্যাচ হলেও খেলে তারপর তিনি রিটায়ারমেন্টে যেতে চান। সাকিব আল হাসানের এই স্বপ্ন কি পূরণ হবে মনে হয় এমএম কাসের, বা হওয়া উচিত কিনা আসলে আপনার কাছে কি মনে হয়? প্রথম বিষয়টা হলো যে সাকিব আল হাসান যে স্বপ্নটা দেখেছেন, আমি মনে করি যে ইটস এ ডিজার্ভিং ড্রিম, কারণ বাংলাদেশ ক্রিকেটকে তিনি যা দিয়েছেন তাতে তিনি এই স্বপ্নটুকু দেখতেই পারেন, এবং সেই স্বপ্নটা তিনি যে দেখেছেন এবং সেটা যদি বাংলাদেশে এসে সফল হতে পারে, তাহলে আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের প্রতি তার যে আপনার ঋণ রয়েছে, আমি ক্রিকেটের কথা বলছি, আমি কিন্তু পলিটিক্যাল বা অন্য কোনো অ্যাসপেক্টে যাচ্ছি না, বাংলাদেশ ক্রিকেটের প্রতি তার যে অবদান রয়েছে, যে ভাবে তিনি বাংলাদেশ ক্রিকেটের হয়ে নিজেকে উজাড় করে খেলেছেন এবং যে সাফল্য এনে দিয়েছেন, রাইট, যে সাফল্য এনে দিয়েছেন, যে মর্যাদা এনে দিয়েছেন, তাতে তিনি এই যে স্বপ্নটা দেখছেন, ইটস এ ভেরি ডিজার্ভিং ড্রিম, এবং সেটা যদি বাংলাদেশের মাটিতে এসে তিনি সেই স্বপ্নটা সফল করতে পারেন, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে তাকে অন্তত কিছুটা হলেও, মানে তার এই যে অবদানটা ক্রিকেটের প্রতি রয়েছে, কিছুটা হলেও তার একটু ফিরিয়ে দেওয়া হবে। রকিব আল হাসান, সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় সুপারস্টার। এগেইন শুধু ক্রিকেটের কথা চিন্তা করলে সেখানে আসলে দ্বিতীয় বা মানে সাকিব আল হাসানকে নিয়ে এই বিষয়ে মনে হয় না কারো খুব বেশি দ্বিমত হবার কথা, শুধু ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে। তার কাছাকাছি অনেকে চলে আসছে, কিন্তু মুশফিক রহিমকে আপনি কোথায় রাখবেন? তামিম ইকবালকে কোথায় রাখবেন? 10,000 8,000 রানস করা ইটস নট জোক। আপনি যদি ওই লেভেলে ক্রিকেট খেলেন বুঝবেন যে কত ঘাম জড়াইতে হয় 8,000 রান করতে হইলে, ঠিক আছে? বাট সাকিব আল হাসান ওয়াজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট অলরাউন্ডার ইন দ্য ওয়ার্ল্ড, যেটা নাকি কাসার বলেন ফাইন, বাট ইটস ব্যাড লাক that he got involved with some other issues which became ultimately political issues. বাট আমরা সেটার মধ্যে ঢুকতে চাচ্ছি না, বাট আমরা চাই সে ওখান থেকে বেরিয়ে আসুক, বাট তাকে ওই সম্মানটা দিতে চাচ্ছি। বাট আমি যে জায়গায় যেতে চাচ্ছি, আজকে যখন আমরা টিভিতে খেলা দেখি, আমরা যখন ইন্ডিয়াতে খেলা দেখি, অস্ট্রেলিয়ায় খেলা দেখি, ইভেন পাকিস্তানের খেলা দেখতেছি, স্টেডিয়ামগুলোতে কী লেখা থাকে? সাবেকদের তারা সম্মান জানায় আসলে, সাবেক গাভাস্কার স্ট্যান্ড, টেন্ডুলকার স্ট্যান্ড, ওইখানে যান, আবার স্টেডিয়ামের নামও তো রকিবুল হাসান নামেও তো কোনো স্ট্যান্ড দেবেন না আপনি কোথাও কাছে, ভাই আছে কি? নাই না, বাংলাদেশে শুধুমাত্র 2টা স্ট্যান্ড রয়েছে। আপনি দুজন ক্রিকেটার যারা মুক্তিযুদ্ধে আমাদের শহীদ হয়েছিলেন, না মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন, ঢাকাতে যেটা নিয়ে আমাকে, আমি নিজের ঢোল নিজে পিটাবো না, কিন্তু আমি লড়াই করেছি এটা নিয়ে ক্রিকেট বোর্ডের সাথে। শহীদ মুস্তাক এবং শহীদ জুয়েল গেট, যেটা জুয়েল ওয়াজ মাই ওপেনিং পার্টনার, হি ওয়াজ এ ক্র্যাক প্লাটুন মুক্তিযোদ্ধা, মারা গেছে, লাশও পাইনি আমরা। মুস্তাক তো হি ওয়াজ এ himself a factory of producing players, একদম। সে কিন্তু কোনো অর্গানাইজার না কিছু না, হি ওয়াজ এ মাসাজ ম্যান, হি কেম এজ এ মুহাজির, 50s আর্লি 50s পাকিস্তান টিমে সে মাসাজ করতো টিমগুলি। এবং এই বিজয়ের মাসে আমরা এটা নিয়ে কথা বলতে পারছি, রকিবুল হাসান আমাদের সামনে। এইটা বলার উদ্দেশ্য হলো আমার যে ওইখানে আপনার সামনে রাখতে হবে বাচ্চাদের, হু ইজ দিস গাই, এটা কে, তাদের ইতিহাস বই পাঠ্যপুস্তকে আনেন এখানে। নট অনলি দ্যাট, আরেকটা জিনিস একটু আমি মনে করি যে করা উচিত, সেটা হলো যে আপনি দেখবেন যে বাংলাদেশের যত স্পোর্টস এরিনা রয়েছে, যত স্পোর্টস স্থাপনা রয়েছে, যত স্টেডিয়াম রয়েছে, সেখানে কিন্তু আপনি কোথাও কোনো
আপনি খেলোয়াড়ের নামে কোনো স্থাপনা রয়েছে বা আপনি স্টেডিয়াম রয়েছে, সেটা কিন্তু আপনি পাবেন না। পলিটিসাইজড করা হয় আমাদের আমি এখানে, মনে যেটা করি অপ্রয়োজনীয় আমি মনে অনেক করি যে ক্ষেত্রে। সেটা সেই মর্যাদাটুকু খেলোয়াড়দেরকে দেওয়া উচিত। ধন্যবাদ এবং কাছে আমাদের শেষ করতে হবে এবং রকিবুল হাসান আপনাদের দুজনকেই। একটা জিনিস পরিষ্কার যে আমাদের আসলে ক্রিকেট কালচার, ক্রিকেট স্ট্রাকচার এই সব কিছু নিয়েই আসলে অনেক কিছু পরিবর্তনের জায়গা আছে, অনেক ভালো করার জায়গা আছে এবং আমরা সেটাই, এই প্রত্যাশাটাই রাখতে চাই যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং শুধু বাংলাদেশ ক্রিকেট না, বাংলাদেশের পুরো ক্রীড়াঙ্গনেই আসলে একটা সময় ঠিক সেই সঠিক পথেই যেতে থাকবে এবং আমাদের সাফল্য না হোক অ্যাটলিস্ট যে একটা সুবাতাস যেন থাকে সবখানে। এই প্রত্যাশা রেখে আসলে আজকের মতো এনিগমা টিভির এই স্পোর্টস থেকে আমি বিদায় নিচ্ছি। ফয়সাল, তুমি দেখা হবে আগামী সপ্তাহে। ভালো থাকবেন, টাটা।